ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10 যারা 2025-এ মাধ্যমিক দিতে যাচ্ছ, তো এই পারুল প্রকাশনী এই বইটির মডেল কোশ্চেন 13 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এই পার্ট 2 এটি 28 তারিখে হওয়ার কথা ছিল। তোমাদের পার্ট 1-এই বলেছিলাম যে এই ক্লাসটি শেষ হওয়ার 1 থেকে 2 মিনিট পর শুরু হয়ে যাবে। তো একটু ইন্টারনেট সমস্যা থাকার জন্য সকাল টাইমটা ক্লাসটা করতে পারিনি, তারপরে ব্যস্ততার কারণে নিতে পারিনি, তাই আজকে এরকম একটু বে টাইমে ক্লাসটা নিচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে। আর আজকের যে ক্লাসটি সকালে 7টা হওয়ার কথা ছিল সেটা হয়ে থাকেনি, মানে ওই ক্লাসটি যতটা সম্ভব চেষ্টা করব আজকের মধ্যে কমপ্লিট করার, না হলে আগামীকাল 7টার মধ্যে তোমরা একটি ক্লাস পেয়ে যাবে। ওকে। তো আমরা আর বিশেষ দেরি করব না, অলরেডি পার্ট 2 একদিনের মানে 24 ঘন্টার ম্যাক্সিমাম লেট হয়ে গিয়েছে। আমরা পার্ট 1-এ যেখানে কমপ্লিট করেছিলাম তারপর থেকে এই পার্ট 2 শুরু করতে যাচ্ছি। একেবারে প্রথম কোশ্চেনই একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। তো কি প্রবলেমটি দেওয়া রয়েছে সেটা একটু আমরা দেখে নেব। দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 2.4 ওহম। একটি রোধ 4 ওহম হলে অপর রোধটির মান কত হবে? তুল্য রোধ মানে ক্যাপিটাল আর এর মান দেওয়া রয়েছে 2.4 ওহম, এবং একটি রোধ আমরা যদি R1 ধরি এটার মান দেওয়া রয়েছে 4 ওহম, এবং অপর রোধটি R2 সমান জিজ্ঞাসা চিহ্ন। প্রথমেই আমাদের বলা হয়েছে রোধ দুটিকে সমান্তরালে যুক্ত করলে, তাহলে সমান্তরালে রাখলে তার সমীকরণটি কি হয়ে থাকে যে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2 সমান ক্যাপিটাল আর। তো R1 এর মান আমাদের প্রশ্নে রয়েছে 4, R2 এর মান কোনো দেওয়া নেই, আমরা R2 রাখলাম, বাই R1 এর মান 4 প্লাস R2 এর মান কিছু নেই, তো 2 থাকলো R2, আর এদিকে ক্যাপিটাল আর এর মান দেওয়া রয়েছে 2.4। তো আমরা এই 4 আর স্কোয়ার যেমন R2 যেমন ছিল থাকলো, এই 4 ইন্টু 4 প্লাস ইন্টু বলি সরি 4 প্লাস R2 এটা এদিকে গুণ আছে, এদিকে হলে ওটা যদি সমানের এদিকে আসে তাহলে গুণ বলছি ভাগ আছে, এদিকে হলে গুণ হয়ে যাবে, যেটা 4 প্লাস, আজকে একটু ভুলভাল বলে ফেলছি, সরি, একটু ম্যানেজ করে নিও। তো এবারে নেক্সট পরবর্তী স্টেপ কি হবে, যে এই যে 2 ইন্টু 4 রয়েছে এটাকে এদিকে আমরা গুণ করব, অর্থাৎ পেয়ে যাব যে 4 R2 সমান 4 ইন্টু 2.4 করলে পাচ্ছি 9.6 প্লাস 2.4 R2। ওকে। তো এই যে প্লাস 2.4 R2 রয়েছে এটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2.4 R2 সমান 9.6 যেমন ছিল থাকলো। তো এটা বিয়োগ করলে আমরা কি পাচ্ছি যে 1.6 R2 সমান 9.6, বা R2 থাকলো এই 1.6, এটা গুণ আকারে আছে, এদিকে হলে ভাগ হয়ে যাবে 1.6, পয়েন্ট তুললে নিচে 10 হচ্ছে, এদিকের পয়েন্ট তুললে উপরে 10 হচ্ছে, তো উপরের 10 নিচের 10 কেটে গেল, 16 দিয়ে দিলে 16 6 96। ওকে, তাহলে R2 এর মান হলো 6, তাহলে অপর রোধটির মান হয়ে যাবে 6 ওহম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে কি বলছে যে M ও N দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে 2 8 1 এবং 2 7। পরমাণু দুটি কিরূপ যোজ্যতা দ্বারা যৌগ গঠন করবে? যৌগটির সম্ভাব্য সংকেত কি হবে? তো M যার ইলেকট্রন বিন্যাস বলছে 2 8 1, আর একটি বলা হচ্ছে N যেখানে ইলেকট্রন বিন্যাস 2 7। যোজ্যতা কক্ষে কয়টি রয়েছে? একটি ইলেকট্রন, একটা স্টার দিয়ে দিলাম।
এদিকে এন এর যোজ্যতা কক্ষে রয়েছে 7টি, তাহলে 2 4 6 7। তো এই ইলেকট্রনটা যদি এখানে এসে পৌঁছায় তাহলে হয়ে যাবে যে এম একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, মানে প্লাস হয়ে গেল, তাহলে 2 8। আর এদিকে এনে তাহলে আগে যেমন 7টা ছিল 7টা থাকলো, তার সঙ্গে একটা ইলেকট্রন চলে এসেছে, এটাকে তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ মাইনাস, এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2 7 ছিল, একটা নেওয়ার ফলে 2 8। ওকে, তো এটা পরবর্তী সংকেত হচ্ছে Mn। অর্থাৎ প্রথম প্রশ্ন আমাদের বলছে কিরূপ যোজ্যতা দ্বারা যৌগ গঠন করবে। যোজ্যতা হয়ে যাবে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধনের দ্বারা। তড়িৎযোজী বা আয়নীয় বন্ধনের দ্বারা যৌগ গঠন করবে। যৌগটির সম্ভাব্য সংকেত কি হবে? এই Mn। নেক্সট পরবর্তী অথবাতে বলছে LiH যৌগের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই যে নেক্সট পেজে LiH গঠন প্রক্রিয়া লুইস ডটের মাধ্যমে এবং তার সঙ্গে ব্যাখ্যাও করে দেওয়া হলো। নেক্সট বলছে সোডিয়াম ক্লোরাইডের কেলাসে যথেষ্ট সংখ্যক আয়ন থাকা সত্ত্বেও তা তড়িতের কুপরিবাহী হয় কেন? এই যে অ্যান্সারটি তুলে ধরেছি, এখানে এই চিত্রটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু অ্যান্সারটি লিখে দিও। নেক্সট, দুটি বর্ণহীন গ্যাসের বিক্রিয়ায় একটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাসটি লঘু HCl সিক্ত, এটা কাঁচ দণ্ড হবে। কাঁচ দণ্ডের সংস্পর্শে এলে সাদা ধোঁয়া সৃষ্টি করে। গ্যাস তিনটিকে শনাক্ত করো। তো এর বিক্রিয়াটি কি হচ্ছে যে N2 প্লাস 3H2, এটা উভমুখী বিক্রিয়া, 2NH3 তার সঙ্গে 22.4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। তো এখানে যে NH3টা তৈরি হচ্ছে, একে আমরা HCl এর মাধ্যমে যুক্ত করলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড পেয়ে যাব। ওকে, তো এটাই আমাদের যে তিনটি গ্যাস বলেছিল, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই তিনটি গ্যাস বলছে দুটি বর্ণহীন গ্যাসের বিক্রিয়া N2 এবং H2, এরা দুজন বর্ণহীন গ্যাস, মিশ্রণের ফলে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন, মানে NH3। ওই উৎপন্ন NH3কে HCl এর সঙ্গে যুক্ত করলে একটি সাদা ধোঁয়া সৃষ্টি করবে, সেটা হচ্ছে NH4Cl। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম ও সংকেত হবে, এটা সংকেত লেখো। তো এখানে অনেকগুলো নাম হয়ে থাকে, তার মধ্যে আমরা একটাই নাম তুলে ধরছি, যেটা বক্সাইট। ওকে, আর এর সংকেত হয়ে থাকে Al2O3 2H2O। অথবাতে বলছে কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশনের বিক্রিয়াগুলি ও শর্ত লেখো। এটা এই যে নেক্সট পেজে রয়েছে। ওকে, এই পর্যন্ত লিখে দিও, আর নিচেরটা ছোট করে লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী কোশ্চেন, কিভাবে পরিবর্তিত করবে যে HC ট্রিপল বন্ড CH থেকে H3C এক বন্ধন CH3। তো এই যে সমীকরণটি দেওয়া রয়েছে, এই যে HC ত্রিবন্ধন CH, একে H2 দিলে H2C প্লাস CH2 তৈরি হচ্ছে, একে আবার পুনরায় H2 দিলে CH3 এক বন্ধন CH3 তৈরি হচ্ছে। ওকে, একে আমরা বলবো হাইড্রোজেনের সংযোগে জুত বিক্রিয়া। নেক্সট পরবর্তী কোশ্চেন, আচ্ছা ওরই সঙ্গে কিছু বলছে যে জৈব ভঙ্গুর পলিমার বলতে কি বোঝো?
উদাহরণ দাও। এই যে জৈব ভঙ্গুর বা একে আমরা বলবো বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে এবং উদাহরণ। পরবর্তী প্রশ্ন, এখন আমরা 4 দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম প্রশ্ন কি বলছে, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের 2টি স্বীকার্য লেখো। 7টা স্বীকার্য রয়েছে, তোমরা তোমাদের মতো করতে পারো। আমি বলবো তোমাদের প্রশ্নে 2টো বলেছে, তোমরা 4টে করো। তো ছোট ছোট দেখে করো, 4টে করো। নেক্সট বলছে গে লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। এই যে গ্যাস আয়তনের সূত্র, তার সঙ্গে উদাহরণের সাহায্যে একটু ব্যাখ্যাও করা হয়েছে। এক্সট্রা অ্যান্সার তুলে ধরেছি, পারলে করো, না পারলে করার দরকার নেই। নেক্সট বলছে কি, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, কি বলছে একটু দেখে নেব। একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। ওকে, তো এই যে প্রথম যে লাইনটা বলছে অক্সিজেনের ঘনত্বের 5 গুণ, আগে আমাদের নির্ণয় করতে হবে যে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত। তো আমরা এটা নির্ণয় করে নিই। অক্সিজেনের এই বাষ্প ঘনত্ব নির্ণয়ের পূর্বে আমাদের আণবিক ভর নির্ণয় করতে হবে। ওকে, তো আণবিক ভর, এটা আণবিক ভরকে আমরা এম দ্বারা চিহ্নিত করি। অক্সিজেনের জন্য করছি তাই ও দ্বারা চিহ্নিত করলাম। তো ও এর জন্য 16, 2টি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 16 দুগুণে 32। তো এই অক্সিজেনের বাষ্প ঘনত্ব, এটাই আমাদের নির্ণয় করার ছিল, যে বাষ্প ঘনত্ব এম। আচ্ছা, বাষ্প ঘনত্বকে ডি দ্বারা চিহ্নিত করা হয়, অক্সিজেনের জন্য করছি তাই ও দিয়ে চিহ্নিত করলাম। তো আমরা যে সমীকরণটি জানি যে ডি সমান m/2, মানে এম ও অক্সিজেনের আণবিক ভর। তো এম ও এর মানটা হচ্ছে 32, 2 কে 2 থাকলো, কাটাকাটি করলে 2 16 হচ্ছে 32, অর্থাৎ আমরা পাচ্ছি 16। তাহলে আমাদের যেটা বলেছে যে মৌলের, একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16, একে 5 দিয়ে গুণ করে দিলেই আমরা ওই যে গ্যাসটির কথা বলছে তার বাষ্প ঘনত্ব পেয়ে যাব। কিন্তু এখানে একটি গ্যাস বলে দিয়েছে, এখানে কোনো গ্যাসের নাম বলেনি। তো আমরা এখানে ধরে নেব, ধরি অজানা, আমরা তো গ্যাসটা জানি না, অজানা গ্যাসটি হলো এক্স। ওকে, তাহলে এক্স এর বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্বকে ডি দ্বারা চিহ্নিত করি। এক্স গ্যাসের জন্য করছি তাই ছোট্ট করে একটা এক্স দিয়ে দিলাম, সমান অক্সিজেন ও এর বাষ্প ঘনত্ব ইন্টু 5। ওকে, 5 কেন করলাম? কারণ 5 গুণ আমাদের প্রশ্নেই বলে দেওয়া হয়েছে। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব আমরা নির্ণয় করেছিলাম 16 ইন্টু 5, অর্থাৎ আমরা পাচ্ছি 16 5 80। ওকে, আচ্ছা, আমাদের প্রথম লাইনে যেটা বলেছিল সেটা আমরা সমাধান করলাম। নেক্সট পরে কি বলছে, গ্যাসটির বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্ব কত। এই অজানা গ্যাসটির এই যে বাষ্প ঘনত্ব তো আমরা নির্ণয় করে নিয়েছি অবশ্যই 80, আর আণবিক গুরুত্ব বলছে, আণবিক গুরুত্ব করব যে এক্স এর আণবিক গুরুত্ব এবং আণবিক ভর একই জিনিস। এই আণবিক গুরুত্বকেও আমরা এম দ্বারা চিহ্নিত করব, কারণ দুটোই একই। তো এম এক্স সমান, এর সমীকরণটা কি, ডি বার লিখতে পারি 2 ইন্টু, এটা ইন্টু দেওয়ার দরকার নেই, 2 ডি এক্স। ওকে, তো 2 কে 2 থাকলো, ডি এক্স এর মান কত, 80। তাহলে 80 ইন্টু 2 করলে 160। ওকে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। একটা অ্যান্সার 80 আর একটা অ্যান্সার
116। ওরই সঙ্গে আরও কি বলছে, যদি মৌলটি ত্রিপরমাণুক হয় তাহলে মৌলটির পারমাণবিক ভর কত। তো এই ত্রিপরমাণু হওয়ার জন্য লিখতে পারি যে মৌলটি ত্রিপরমাণু হওয়ার জন্য পারমাণবিক ভর সমান, এই যে আমরা একটু আগে পারমাণবিক এই যে আণবিক গুরুত্ব নির্ণয় করেছিলাম 160, এই 160কে ত্রিপরমাণু বলার কারণে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে এটা আমরা পেয়ে যাব যে 53.34। ওকে, এটি হচ্ছে আমাদের তৃতীয় অ্যান্সার। তো আর কিছু আমাদের চায়নি, এই 3টে অ্যান্সার চেয়েছিল, আমরা 3টি অ্যান্সার খুব সুন্দরভাবে নির্ণয় করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, কি বলছে এটাও আমরা খুব সুন্দরভাবে দেখে নেব। বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, তাহলে এই 35% অশুদ্ধি থাকলে বিশুদ্ধ কত পার্সেন্ট আছে সেটা আগে আমরা নির্ণয় করে নিই। যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ, জিঙ্কের পরিমাণ 100 - 35%, অর্থাৎ 65%। এরপরে কি বলছে যে এইরূপ 50 গ্রাম জিঙ্কের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটালে কি পরিমাণ H2 উৎপন্ন হবে। তো এই 50% কিন্তু অশুদ্ধি, তো এর মধ্যে বিশুদ্ধ এর পরিমাণ কত সেটা নির্ণয় করব। তো 100 গ্রাম নমুনার মধ্যে জিঙ্কের পরিমাণ আমরা কত নির্ণয় করেছি, 65 এত গ্রাম। ওকে, 100-র মধ্যে এই 65% এর মানেই হচ্ছে 100 এর মধ্যে 65। ওকে, তাহলে আমাদের প্রশ্নে বলছে 50 গ্রাম, তাহলে 50 গ্রাম নমুনার মধ্যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত হবে, 65/100 × 50। 0 0 কেটে গেল, আর কাটাকাটি করব না। তো এই 65কে 5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 325। নিচে যেহেতু একটা শূন্য রয়েছে তাই উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো, এত গ্রাম। এবারে আমরা বিক্রিয়াটি করব। বিক্রিয়াটি কি বলছে, জিঙ্ক Zn তার সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4, তাহলে H2SO4 এটা যোগ করলে আমরা পেয়ে যাব ZnSO4 + H2। এই হচ্ছে আমাদের বিক্রিয়া, অলরেডি এর মধ্যে ব্যালেন্স হয়েই গিয়েছে। এই Zn এর আণবিক ভর কত হয়, 65, তাহলে 65 করলাম। তারপরে আমাদের বলছে যে কি পরিমাণ H2 উৎপন্ন হয়, তাহলে H2 এর আণবিক ভর নির্ণয় করব। H এর 1 আমাদের প্রশ্নেই রয়েছে, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 1 2 2। এখানে আমরা লিখতে পারি যে 65 গ্রাম জিঙ্ক 2 গ্রাম হাইড্রোজেন H2 উৎপন্ন করে। তাহলে আমাদের প্রশ্নে বলছে 50 গ্রাম জিঙ্ক, আর এর মধ্যে বিশুদ্ধ জিঙ্ক কত, 32.5। তাহলে 32.5 গ্রাম জিঙ্ক কতটা হাইড্রোজেন উৎপন্ন করবে, 2/65 × 32.5। এই পয়েন্ট তুললে নিচে আমরা 10 পাচ্ছি। ওকে,
তো এটা যদি কাটাকাটি করি 5 দিয়ে দিলে 5 একে 5, 5 3 15, 5 6 30, 5 5 25। ওকে, আবারও 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 5 একে 5, 5 3 15, 13 13 কেটে গেল, 2 2 কেটে গেল, অর্থাৎ থাকছে 1। তাহলে 1 গ্রাম H2 উৎপন্ন করে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? এই যে অ্যান্সারটি রয়েছে, ওরই সঙ্গে বলছে লম্ব বৃত্তাকার চোঙাকৃতি একটি পাত্রে তরল আছে, পাত্রটি উত্তপ্ত করলে পাত্রে তরলের লেভেলের কোনো পরিবর্তন হয় না, এটি কিভাবে সম্ভব? তো এই যে প্রশ্নটির অ্যান্সারটি আমরা এখানে কিছুটা বই থেকে কিছুটা পাঠ তুলে ধরেছি, তার সঙ্গে 2 লাইন লিখে দিয়েছি, এটা একটু দেখে নিও। নেক্সট পরবর্তী কোশ্চেন, অথবাতে বলছে একটি কঠিনের তাপ পরিবহনের হার কিভাবে পরিবর্তন হবে? তা ব্লকটির দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় 1 নম্বর পয়েন্টে। দ্বিতীয়তে বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করা হলে। তো এই যে এখানে অ্যান্সারটি দেওয়া রয়েছে, প্রথম আমাদের বলছে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে। তো এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা চিহ্নিত করি, দৈর্ঘ্যের সঙ্গে এই কিউটি এটাই হচ্ছে তাপ পরিবহনের হার, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় তাহলে তাপ পরিবহনের হার কমে যাবে। শুধু এখানে একটাই সমস্যায় কি হয়েছে, আমাদের প্রশ্নে দৈর্ঘ্য বৃদ্ধিটাকে 1 নম্বরে রাখা হয়েছে, আর যে অ্যান্সারটি দিয়েছি এখানে দৈর্ঘ্য বৃদ্ধিটাকে 2 নম্বরে রেখে দিয়েছে। ওকে, শুধু এই দাগ নম্বরটা দেখে একটু অ্যাডজাস্ট করে নিও। এই পর্যন্ত পুরো একই লিখবে, তারপরে এই 2 নম্বরের পরিবর্তে 1 নম্বর দিয়ে এখান থেকে এই পর্যন্ত প্রথমত লিখে নেওয়া হলো, নেক্সট 2-এর দাগ দিয়ে এখান থেকে এই পর্যন্ত। ওকে, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের জন্য। আর প্রস্থচ্ছেদের জন্য তাপ পরিবহনের হার সমানুপাতিক। এই তাপ পরিবহনের হার যত বৃদ্ধি পাবে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও তত বৃদ্ধি পাবে। ওকে, তো এই অ্যান্সারটি রইল এখানে। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে, 1 মিনিট একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখানে কি বলছে একটু দেখে নেব। বলছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ, এটি বক্রতা হবে, বক্রতা ব্যাসার্ধ 16 সেন্টিমিটার। দর্পণ থেকে, আচ্ছা একটি অবতল দর্পণকে তুলে ধরি। তো এই যে অবতল দর্পণ বলছে বক্রতা ব্যাসার্ধ এই ও থেকে সি পর্যন্ত বলছে কত, 16 সেন্টিমিটার। ওকে, এটা 16 সেন্টিমিটার। বলছে দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে। তো দর্পণ থেকে 10 সেন্টিমিটার কি হবে, আমরা জানি কি এই বক্রতা ব্যাসার্ধকে অর্ধেক করলে অর্ধেক দূরত্ব হয় ফোকাস মানে এফ। তাহলে এদিকে হয়ে গেল 8, তাহলে এদিকে 8 হবে, এদিকে 8 হবে। নেক্সট পরে বলছে যে 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে মানে ফোকাসের এই দিকে ঠিক এইখানে বস্তুটি থাকবে। আচ্ছা, এখানে চিত্রটা একটু উল্টা চিত্র দেওয়া হয়ে গেছে, বস্তুটাকে হচ্ছে ফোকাসের সামনে রেখে দিয়েছে, এই বস্তুটা ফোকাসের পরে থাকবে। 1 মিনিট একটু চেঞ্জ করে দিই। এই যে চিত্রটিকে এবারে চেঞ্জ করে দিয়েছি, একটু দেখে নিও। এই যে ঠিক এই দর্পণ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব 16, অর্ধেক করলে মানে ফোকাসের একদিকে 8 আর একদিকে 8। তো এখানে বলছে 10 সেন্টিমিটার, অবশ্যই ফোকাসের পর ঠিক এই যে বস্তুটি রাখা হয়েছে এখান থেকে এই পর্যন্ত আমরা 10 সেন্টিমিটার ধরতে পারি। ওকে, তো এখানে বলছে যে 10 সেন্টিমিটার দূরে বস্তুটি রাখলে চিত্র দেখাতে বলছে, এই যে চিত্রটি দেখানো হয়েছে তার সঙ্গে বলছে প্রতিবিম্বের প্রকৃতি ও অবস্থান উল্লেখ করো। প্রকৃতি কেমন হবে, প্রকৃতি হয়ে থাকবে অসৎ
আচ্ছা অসদ না, এটা হচ্ছে সদ হবে। ওকে, এদিকে সদ এবং অবশীর্ষ এবং বস্তুর থেকে বড়। আর অবস্থান কি হবে? অবস্থান দর্পণের সামনে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, প্রিজমের প্রধান ছেদ কাকে বলে? এই যে প্রিজমের প্রধান ছেদ, তার সঙ্গে চিত্রটি দেওয়া রয়েছে। আর প্রতিসারক তল প্রিজম কাকে বলে, এগুলো বাদ দিতে পারো। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম বলছে, ছোট্ট একটি ম্যাথ রয়েছে, কি বলছে দেখে নেব। একটি 30 ডিগ্রি প্রতিসারক কোণের প্রিজমের প্রতিসরণ কোণ 60 ডিগ্রি কোণে কোনো আলোকরশ্মি আপতিত হলে নির্গমন কোণ কত হবে? যেখানে চ্যুতি কোণ 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি প্রতিসারক কোণ অর্থাৎ এ সমান মানটি দেওয়া হয়েছে 30 ডিগ্রি, এবং প্রতিসারণ তলে 60 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হয়, তার মানে I1 সমান 60 ডিগ্রি, এবং বলছে নির্গমন কোণ কত? I2 সমান জিজ্ঞাসা চিহ্ন, এবং চ্যুতি কোণ ডেল সমান বলছে 30 ডিগ্রি। তো যে সমীকরণটি ব্যবহার করব, যে ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ, তো I2 এর মানটা নির্ণয় করতে হবে, তাই I2কে আমরা রেখে দেব, ডেলকে ডেল থাকলো, এদিকে মাইনাস এ রয়েছে, অপোজিটে এলে প্লাস এ, এদিকে প্লাস I1 রয়েছে, এদিকে হলে মাইনাস I1 সমান I2 যেমন আছে থাকলো। তো এখানে ডেল এর কাছে আমরা মানটা লিখতে পারি 30 ডিগ্রি, প্লাস এ এর মানটা লিখতে পারি 30 ডিগ্রি, মাইনাস I1 এর মানটা লিখতে পারি 60 ডিগ্রি সমান I2 থাকলো। এই 30 প্লাস 30 করলে আমরা পাচ্ছি 60, তাহলে 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান I2, 60 মাইনাস করলে 0 ডিগ্রি সমান I2। তো I2 এর মান নির্ণয়ের ছিল, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে বলছে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার হয় কেন? এই যে বিপদ সংকেত হিসাবে লাল কেন ব্যবহার হয় বলা হলো। নেক্সট বলছে আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের দুটি পার্থক্য লেখো। এই যে বিচ্ছুরণ আর প্রতিসরণ। নেক্সট অপোজিটে একটি ম্যাথ রয়েছে, এখানে কি বলছে দেখে নেব। পরস্পর থেকে 10 মিটার দূরে অবস্থিত সম আয়তনের দুটি ক্ষুদ্র গোলকের আধানের পরিমাণ 5 কুলম এবং 10 কুলম। তাহলে দূরত্ব কত বলছে? যে 10 মিটার। ওকে, তাহলে আমরা একে দূরত্বকে আর দ্বারা চিহ্নিত করতে পারি, আর সমান 10 মিটার, এবং দুটি আধান, একটা Q1কে আমরা 5 কুলম দিই এবং Q2কে আমরা 10 কুলম দিলাম। বলছে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? ক্রিয়াশীল বল মানে F সমান জিজ্ঞাসা চিহ্ন, আর এখানে কে এর মান দেওয়া হয়েছে কত? যে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম (2⁻²). তো যে সমীকরণটা আমরা থিওরিতে জেনেছি যে F সমান 1/4πε0 Q1 Q2/r²। আমরা এই 1/4πε0কে কে লিখতে পারি। তো এই হিসাবে আমরা কে করলে Q1 Q2/r²। তো কে এর মান কত? 9 × 10⁹ ইন্টু Q1 এর মান 5 ইন্টু Q2 এর মান 10,
আর টু আর স্কোয়ার রয়েছে, তো আর এর মান 10, স্কোয়ার থাকার জন্য আমরা একে দুবার লিখে দিচ্ছি। ওকে, বা আমরা একে স্কোয়ারও করতে পারি, কোনো সমস্যা নেই। তো স্কোয়ার করে দিলাম। এদিকে 10 স্কোয়ার, এদিকে 10⁹ কাটলে আমরা পাচ্ছি কত? 10⁻7। 2 কমে যাচ্ছে। আর এই যে 9 এবং 5, একে আমরা গুণ করলে 9 5 45, 45 থাকলো ইন্টু এখানে 10⁻7, এখানে একটা 10 আছে, তাহলে দুটো যোগ হয়ে যাবে কত? 10⁸। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু বলের মান চেয়েছে, তো বল এর একক হয়ে থাকে নিউটন, অর্থাৎ নিউটন দিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে, বর্তনীতে ফিউজ তার কিভাবে যুক্ত থাকে? এটি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। নেক্সট বলছে, যন্ত্রের তড়িৎ ক্ষমতা কাকে বলে? এই যে যন্ত্রের তড়িৎ ক্ষমতা, তার সঙ্গে কিছু একটু সমীকরণ দেওয়া হয়েছে। নেক্সট বলছে, 220 ভোল্ট 60 ওয়াট বাতিটির রোধ কত? 220 ভোল্ট মানে ভি এর মান, 60 ওয়াট মানে পি এর মান, রোধ আর সমান বলছে জিজ্ঞাসা চিহ্ন। যে সমীকরণটি ব্যবহার করব, যে আর সমান ভি স্কোয়ার বাই পি, তো ভি স্কোয়ার, তাই আমরা ভি এর মান 220-কে দুবার লিখলাম, বাই পি এর মান 60 লেখা হলো। 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 3 6, 2 1 2, 2 1 2, আর কাটাকাটি যাবে না। 22 220-কে 11 দিয়ে গুণ করলে, না হলে 22-কে 11 দিয়ে গুণ করলে আমরা পাবো 242। একটা শূন্য ছিল, শূন্য থাকলো, বাই নিচে 3, 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 806.67 এত, আর এর মান হচ্ছে ওহম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, ডিসি অপেক্ষা এসি এর 3টি সুবিধা লেখো। এই যে সুবিধা 3টি বলছে, তো এখানে 2টি রয়েছে। নেক্সট, ডায়নামো ও মোটরের একটি পার্থক্য লেখো। এই যে পার্থক্য। এরপরে কি বলছে, এখানেও একটি ম্যাথমেটিক্যাল ম্যাথ রয়েছে, দেখে নেব এর অ্যান্সারটি কি। 1 গ্রাম ভরের তুল্য শক্তি নির্ণয় করো। তো এখানে ভর এম বলা হয়েছে 1 গ্রাম। এই তুল্য শক্তি নির্ণয়ের জন্য ই সমান এম সি স্কোয়ার সমীকরণটি ব্যবহার করে ই এর মান প্রথমত নির্ণয় করব। তো এখানে এম এর মান দেওয়া রয়েছে, সি এর মান দেওয়া নেই। সি সমান হয়ে যাবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এম এর মান 1 ইন্টু সি এর মান 3 × 10⁸। তো 1 গুণ করলে থাকছে 3 ইন্টু, আচ্ছা এটা স্কোয়ার আছে, স্কোয়ার থাকার জন্য আরও একবার হয়ে যাবে, যে 3 × 10⁸। তাহলে এটা আমরা গুণ করলে পাচ্ছি কত? ওকে, 3 3 9 আর 10⁻। এখানে গুণ চিহ্ন থাকলেও কিন্তু পাওয়ারে আমরা যোগ করব। পাওয়ারে 8 8 যোগ করলে আমরা পাচ্ছি 16 এত জুল। এটা হচ্ছে ই এর মান। নেক্সট 1 MeV এর মান আমরা থিওরিতে জানি যে 1.6, কোথাও 7 দেওয়া আছে বা কোথাও 602 × 10⁻13 জুলও দেওয়া রয়েছে। তো এখানে আমরা ই সমান লিখতে পারি এই 9 × 10⁻16 বাই 1.602 × 10⁻13। ওকে, তো 9 × 10⁻16 বাই 1.602। ওকে, এখানে এই পয়েন্টকে তুললে আমরা পয়েন্টের পরে 3টে সংখ্যা রয়েছে, 1 2 3টে
শূন্য দিয়ে দিলাম, অর্থাৎ একে আমরা লিখতে পারি 10⁻3, এটা ব্যাকেটে লিখে রাখলাম। আর ইন্টু 10⁻13 ছিল, এটাকে আমরা উপরে তুলে নিলে এটা হয়ে যাবে 10⁻13, মাইনাসটা প্লাসে পরিণত হবে। ওকে, এবারে আমরা এই পাওয়ারগুলো সব যোগ করলে কি পাচ্ছি, যে 10⁻, এদিকে 16 প্লাস 3 করলে 19, 19-এর সঙ্গে 13 যোগ করলে আমরা পাচ্ছি 32। ওকে, এবারে এই 9কে এই 1602 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে পাবো 0.0056। তো এভাবে তোমরা মানটিকে রাখলে কোনো সমস্যা নেই, এককটা হয়ে যাবে EMEV। তো একে আমরা আরেকটু স্মার্টভাবে লিখতে পারি, এই পয়েন্টটাকে যদি এই 5-এর পরে আনি, মানে এদিকে দশমিকটাকে 3টে সংখ্যে পিছিয়ে দিচ্ছি, তাহলে হবে কি 5.6 ইন্টু 10⁻, 3টে সংখ্যা পিছিয়ে দিলে এই পাওয়ারে 3 কমে যাবে, 32 থেকে 3 মাইনাস করলে আমরা পেয়ে যাব যে 29, এত MEV। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এটা কোথাকার কোশ্চেন? আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এরই সঙ্গে আরও একটি কোশ্চেন রয়েছে, যে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়াটি সমীকরণ সহ সংক্ষেপে লেখো। ওটাই এখানে তুলে ধরা রয়েছে। এই ঠিক অ্যান্সারের উপরে কোশ্চেনটি না থাকার জন্য একটু কনফিউশনে পড়ে গিয়েছিলাম। তো এই সে পাশে কোশ্চেনটি তুলে ধরা রয়েছে, আর এদিকে অ্যান্সারটি রয়েছে। এখানে সমীকরণের কথা বলেছে, সমীকরণ হিসাবে লিখতে পারো ইউরেনিয়াম, যার ভর সংখ্যা 235 এবং কমাঙ্ক 92, তার সঙ্গে নিউটন N01 যদি যুক্ত হয় তাহলে এটি পাবো ইউরেনিয়াম 236। এখানে হচ্ছে 2 রয়েছে, 23, আচ্ছা আলাদা করেই লিখে দিই, 236, এদিকে 92। এখানে আমরা লিখতে পারি BA, যার কমাঙ্ক 56 এবং ভর সংখ্যা 141, প্লাস KR, কমাঙ্ক হয়ে থাকে 36 এবং ভর সংখ্যা 92, প্লাস 30N1 এবং তার সঙ্গে 200 মেগাভোল্ট শক্তি নির্গত হবে। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে থাকে? এটি হয়ে যাবে যে 2 নম্বর শ্রেণীতে থাকে। এদের দুটি বৈশিষ্ট্য লেখো। এই যে এখানে বৈশিষ্ট্য হিসাবে লিখতে পারো এই, তো এদের বৈশিষ্ট্য হিসাবে লিখতে পারো যে বৈশিষ্ট্য এখানে লিখে দিচ্ছি, দেখে নাও একটু। 1 নম্বর, এদের সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রন থাকে। নেক্সট আরেকটি বৈশিষ্ট্য লিখতে পারো, এই ধাতুগুলি তড়িৎ ঋণাত্মক ধর্মী, তড়িৎ ঋণাত্মক ধর্মী হয়ে থাকে। 3 লিখতে পারো, এদের অক্সাইড ক্ষারীয়। নেক্সট যেটা প্রধান বৈশিষ্ট্য এরা পর্যায় সারণীর 2 নম্বর শ্রেণীতে অর্থাৎ IA তে অবস্থান করে। ওকে,
নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে যে এ বি সি ডি মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 3, 9, 11 এবং 19। বলছে এদের মধ্যে কোনটির বিজারণ ধর্ম সবচেয়ে বেশি, সেটি হয়ে যাবে যে একেরটা সি। নেক্সট দ্বিতীয়তে বলছে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, সেটি বি। নেক্সট 3 বলছে কোনটির আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম, সেটি এ। তো এই অ্যান্সারগুলো তোমরা পর্যায় সারণীর ছক ধরে অ্যান্সারগুলো কমপ্লিট করতে পারো। আর তোমরা থিওরিতে যেগুলো জেনেছিলে বা তোমরা টেক্সট বইয়েও পেয়ে যাবে যে তড়িৎ ঋণাত্মকতা বা বিজারণ ধর্ম বা আয়নাইজেশন ধর্ম, এগুলো পর্যায় সারণীর উপর বা নিচে এলে কোন দিকে গেলে বাড়বে কমবে, এটাও তোমরা অনুসরণ করতে পারো। নেক্সট এরপরে কি বলছে, একটি বঞ্চ নির্মিত বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড হবে, ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কি কি ব্যবহার করবে। তো ক্যাথোড হিসাবে বঞ্চ এবং অ্যানোড হিসাবে সোনা এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম অরসায়ানাইড ব্যবহার করা হয়। ওকে, পটাশিয়াম অরসায়ানাইড এর সংকেত হয়ে থাকে কে, AuCN এর হোল2। নেক্সট পরবর্তী কোশ্চেন, পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিকারকগুলির নাম লেখো। তো বিকারকগুলো হয়ে যাবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইট। বলছে শর্তসহ রাসায়নিক সমীকরণ লেখো। এই যে রাসায়নিক সমীকরণ, তারই সঙ্গে এই যে শর্ত। বলছে নাইট্রোলিম কি, নাইট্রোলিম, এই যে অ্যান্সারটি নাইট্রোলিম কি দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইথিলিনের শিল্প উৎস ও প্রধান ব্যবহার লেখো। এই যে উৎস এবং ইথিলিনের ব্যবহার। অথবাতে বলছে জ্বালানি হিসাবে এলপিজি ও সিএনজি ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো। এই যে এলপিজি এবং সিএনজি ব্যবহারের সুবিধা। নেক্সট ওরই সঙ্গে বলছে টেফলনের মনোমারের নাম ও সংকেত লেখো। এই কোশ্চেনের অ্যান্সারটি এখানে করে দিচ্ছি যে মনোমার হয়ে থাকে যে টেট্রা ফ্লোরো ইথিলিন এবং সংকেত হয়ে থাকে F2C দ্বিবন্ধন CF2। ওকে, তো আজকে আমাদের যেসব টপিকগুলো মানে এই পার্ট 2 টপিকে যেসব কোশ্চেনগুলো ছিল আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি। তো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আর যারা এই ক্লাসের মধ্যে নতুন ছিলে তাদের জন্য একটু বলে দিই, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে উপরের দিকে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ওখানে ক্লিক করে জয়েন্ট হতে পারো। আর ওখানে জয়েন্ট হওয়ার বিশেষ কারণটা হচ্ছে তোমরা তোমাদের প্রবলেমগুলো ওখানে শেয়ার করতে পারো তোমরা, এবং মানে তোমাদের যে দুটো পার্টের মাধ্যমে ক্লাসটা হয়েছে ওই দুটো পার্টের যে ফাইনাল যে পিডিএফটি রেডি হয়েছে ওই পিডিএফটিও তোমরা পেয়ে যাবে ওখানের মধ্যে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আর ক্লাসটিও যথারীতি ম্যাথ এবং থিওরি কোশ্চেন অনেকগুলো ছিল, তাই অলরেডি অনেক টাইম হয়ে গিয়েছে, প্রায় 45 মিনিট হতে যায়। তো আজকের ক্লাসটি আর বিশেষ লম্বা করব না, আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো এবং নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নাও। এবং যারা প্রায় সবাইয়েরই টেস্ট পরীক্ষা এখন এই মুহূর্তে চলছে বা শেষ হয়ে গিয়েছে, তো তাদেরকে বলবো যে তোমরা বিশেষ আর দেরি না করে
মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত নাও। আর হাতে 2 মাস সময় রয়েছে, দেখতে দেখতে কেটেও যাবে। আর এই মাধ্যমিক পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা এনজয় করো, অলরেডি যথেষ্ট টাইম পাবে, কোনো অসুবিধা নেই। আর 2 মাস একটু মন দিয়ে পড়াশোনা করো। আর যথারীতি একটা জিনিস প্রত্যেকটা ক্লাসেই প্রায় বলে থাকি যে প্র্যাকটিসের প্রতি বেশি গুরুত্ব দাও। ওকে, তো আজকে এই পর্যন্তই, তাহলে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।